তো রেকর্ডিং স্টার্ট করলাম। একজন এখনো জয়েন করে নাই, লাস্ট ক্লাস ছিল কে ঠিক জানি না। যাই হোক, এতে চলে আসছে চলে আসছে। ওকে, লাবিব। আচ্ছা। তো বড় পরমাণু মডেলে তিনটা পয়েন্ট আমরা অলরেডি পড়ে নিছি। প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে কক্ষপথের নাম নিয়ে কে এলিমেন্ট আর 2n স্কয়ার। সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই, এই সূত্রটা। আর থার্ড পয়েন্টটা ছিল হচ্ছে ইলেকট্রনটা লাফালাফি নিয়ে, যখন লাফ দিয়ে পরে শক্তি স্তরে যায় তখন শক্তি গ্রহণ করে, যখন আবার হচ্ছে আগে শক্তি স্তরে ফেরত আসে তখন সে শক্তি বিকিরণ করে। এটাকে আমরা বলি বর্ণালী। সো আসলে দেখে মনে হচ্ছে যে বোরের মডেলটা অনেক অ্যাডভান্স একটা মডেল, কিন্তু আসলে না, বোরের মডেলও কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, তো সীমাবদ্ধতা আমি একটু হালকা বই দেখে পড়াচ্ছি। স্ক্রিন শেয়ার করে শেয়ার। ভাইয়া যাই বলো, রাদারফোর্ড হচ্ছে বেস্ট। ও হাইড্রোজেন ও প্রোটন নিউটনের কথা না বললে এরা বের করতে পারতো না। হ্যাঁ, এটা ঠিক বলছো। ঠিক আছে, যে একজন তো স্টার্ট করা লাগবে, আর যে স্টার্ট করে সেই সাধারণত বস হয়, কারণ হ্যাঁ সে সব খাতে সেই করছে। বর্ণমণ্ডলের সীমাবদ্ধতা। তো দেখো, প্রথম সীমাবদ্ধতা কি? প্রথম সীমাবদ্ধতা আমি তোমাদের হচ্ছে সেকেন্ড পয়েন্টটা পড়ানোর সময় বলছিলাম যে হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণুর ব্যাখ্যা এই মডেলের সাহায্যে দেওয়া যায় না। যেমন আমরা যখন হচ্ছে এই সূত্রটা বললাম, mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই, এই সূত্রটা একমাত্র হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণুর উপর অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, ইভেন সে যে থিওরিটা দিচ্ছে যে একটা ইলেকট্রন হচ্ছে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন যায় তখন শক্তি শোষণ, ফিরে আসলে শক্তি বিকিরণ করে, এটা হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণুর জন্য সে ঠিকভাবে ব্যাখ্যাটা দিতে পারে না। তো তার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে সে বলছিল যে আমাদের যে কক্ষপথগুলো আছে, কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার এবং সেগুলো হচ্ছে একটার পর একটা বিন্যস্ত থাকে। যেমন এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এভাবে আরো অনেকগুলো হতে পারে, রাইট? আচ্ছা, কিন্তু আমরা যখন কেমিস্ট্রি পড়তেছি, ঠিক আছে, তোমরা একটু পরে জানবা শুধুমাত্র এই কক্ষপথগুলো কিন্তু থাকে না, এই কক্ষপথগুলোরও আরো ভাগ আছে এবং কক্ষপথগুলো পুরোপুরি দেখতে বৃত্তাকারও হয় না। বুঝলা? এটা তুমি একটু পরে পড়বা। তো এটা তো একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, আচ্ছা। তারপরে সে বলছিল, ঠিক আছে, ওই যে একটা ইলেকট্রন, ধরো হচ্ছে এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা যখন লাফ দিয়ে পরে কক্ষপথে যাবে, আবার যখন ব্যাক আসবে তখন কি হবে বলতো? শক্তি সে আমাকে ফেরত দিবে না? হ্যাঁ অবশ্যই। এই শক্তিটাকে আমরা বলছিলাম যে আমরা একটা আলোর রেখা হিসেবে দেখি, যেটাকে আমরা বলছি হচ্ছে বর্ণালী। একটু আগে আমরা এ নিয়ে ম্যাথ করলাম, ঠিক আছে, যে বর্ণালীটা দেখতে কেমন হবে, বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে। ঠিক আছে, তো সে বলছিল যখন এইভাবে সে একটা ইলেকট্রন ব্যাক আসবে তখন হচ্ছে শক্তি আমাকে ফেরত দিবে, সেই শক্তিটাকে আমরা হচ্ছে আলোক রেখা বা বর্ণালী হিসেবে দেখতে পাই। কিন্তু সত্যি জিনিসটা হচ্ছে এটা কিন্তু একটা রেখা না, এখানে কিন্তু অসংখ্য রেখা থাকে। জিনিসটা কি বুঝতে পারছো? যে তুমি যে কিছু এনার্জি ছাড়লা, এই এনার্জিটা কি মাত্র একটা আলোর মাধ্যমে আসবে? তা তো না, এখানে আসলে অসংখ্য আলোর রেখা থাকে। ঠিক আছে, কিন্তু সে এই জিনিসটা ভুল বলছিল। সে বলছিল আমি খালি just একটা রেখাই দেখতে পাবো, কিন্তু আসলে তুমি যে একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, এই যেখানে লেখা আছে। বুঝতে পারছো? বুঝলাম। ওকে, যে ওর তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে ওর কি ক্ষতি ছিল বোর্ডের? আসলে ও তো জাস্ট খালি চোখে দেখছে আমার এখানে একটা মাত্র আলো আসছে, ব্যাস আমি খুশি। যেমন তোমরা যখন বাচ্চা ছিলা, যখন লেজার লাইট নিয়ে খেলাধুলা করছো, তোমরা ভাবতে যে একটা হ্যাঁ, লেজার আমি মারছি, ও দেখো একটা আলো যাচ্ছে, বাট লেজার লাইট কি আসলে মাত্র একটাই আলো? না, 3টা থাকে। না না, তিনটা থাকে না। ধরো তুমি লালটাই মেরে আসো, ঠিক আছে, ধরো তুমি একটা লাল লেজার লাইট মেরে আসো, হুম। তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে সোজা একটা আলো তোমার দেয়ালে যে লাগতেছে, ওই সোজা একটা আলো ওখানে কি হয়ে যাচ্ছে? একটাই আলো আছে নাকি অনেকগুলো আলো মিলে যাচ্ছে? অনেকগুলো আলো মিলে যাচ্ছে। অনেকগুলাই যাচ্ছে। ওটা কি মাত্র যে এভাবে একটা রেখা একটা আলো যাচ্ছে তা না, বরং অনেকগুলো আলো একসাথে আসছে এবং তারা মিলে আসলে একটা রেখা সৃষ্টি করছে। দেখতে তখন ওরকম মনে হচ্ছে যে একটা সোজা একটা রেখা। ঠিক আছে, তো সেইটা হচ্ছে চোখে দেখছে যে একটা রেখা, সে জ্বালাই দিছে যে এটা একটাই রেখা, এর মধ্যে আর কোনো ভাগ নেই। বুঝলাম। হ্যাঁ, ওকে। তো আমি এটা ক্লিয়ার করে দিই। এখন আমরা হচ্ছে নতুন একটা টপিক শুরু করবো। স্ক্রিন শেয়ার করি, হোয়াইট বোর্ড। সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ারে কোনো প্রবলেম হলে বলবা, আমি বারবার সুইচ করি তো, একবার হ্যাঁ, বইয়ে দেখতে যাই পাচ্ছি। একবার বোর্ডে আসি।
তো এবার তোমরা হচ্ছে নতুন একটা থিওরি পড়বা, ঠিক আছে? এতদিন তোমরা ঠিক জানলা, আছে। না থিওরি না, এটা হচ্ছে জাস্ট নতুন একটা ধারণা পড়বা, ঠিক আছে? যে এতদিন তোমরা জানলা যে আমার মাঝখানে যে একটা নিউক্লিয়াস থাকে, এর বাইরে অনেকগুলো কক্ষপথ থাকবে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রধান কক্ষপথ। কি বলি আমরা? প্রধান কক্ষপথ। প্রধান কক্ষপথ। এই প্রথম কক্ষপথটা কি বলা হয়? বলো, প্রথম কক্ষপথটার নাম কি? এল কে বলা হয় না? কে এল এম এন। তো প্রথম কক্ষপথের জন্য এন এর মান কত? আচ্ছা, প্রথম কক্ষপথের জন্য এন এর মান কত? 1 না? 1 দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান কত? 2। 2 হ্যাঁ। আবার 2 হচ্ছে 3 4 তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান কত? 3। 3 হ্যাঁ। চতুর্থ কক্ষপথের জন্য এন এর মান কত? 4। ওকে। সো এই এনটা আসলে কি? এই এনটাকে বলা হয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে যে সংখ্যাটা দ্বারা আমার একটা প্রধান কক্ষপথ বোঝানো হয়। এন এর মান যখন 1, সরি, এন এর মান যখন 1, ঠিক আছে, তখন আমরা এই কক্ষপথটাকে বুঝতেছি। এন এর মান যখন 2, তখন আমরা এই কক্ষপথটাকে বুঝতেছি। এন এর মান যখন 3, তখন আমরা এই কক্ষপথটাকে বুঝতেছি, তাই না? জি ভাই। হ্যাঁ। তার মানে এনটা আমার কি নির্দেশ করতেছে? এনটা নির্দেশ করতেছে হচ্ছে আমি এখন কোন প্রধান কক্ষপথে আছি, ঠিক আছে? তাই এটাকে বলা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার তো এই পর্যন্ত সব, তাই না? আচ্ছা, তো এখন তোমরা দেখবা, ঠিক আছে, যে আমরা এতক্ষণ যা পড়ে আসছি, যে একটা ইলেকট্রন হচ্ছে আমার একটা প্রধান কক্ষপথে এইভাবে থাকে, আবার পরে কক্ষপথে 8টা যাবে, তারপরে কক্ষপথে 18টা যাবে, ঠিক আছে? এই কথাটা পুরোপুরি সত্য না। আসলে এই যে প্রধান একটা কক্ষপথ, এই প্রধান কক্ষপথেরও আরো অনেক ছোট ছোট ভাগ আছে। মানে তুমি বলতে পারো যে এটা পুরো একটা বিল্ডিং, ধরো এরও অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, ঠিক আছে? ইলেকট্রন গুলো মনে করো অ্যাপার্টমেন্ট থাকে। ওকে, আচ্ছা। বুঝলাম। তো দেখো, আমার মান যখন হচ্ছে n ইজ ইকুয়াল টু 1, তখন আমরা কাকে বুঝতেছি? প্রথম কক্ষপথকে, যেটা হচ্ছে কে, তাই না? আচ্ছা, এবার তোমরা নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচিত হও, এটাকে বলা হয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং একে প্রকাশ করা হচ্ছে এল দ্বারা। মানে এনটা যদি একটা বিল্ডিং হয়, এলটা হচ্ছে ওই বিল্ডিং এর মাঝে ভিন্ন ভিন্ন ঘর বা অ্যাপার্টমেন্ট বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিল্ডিং এর মধ্যে এল শক্তি স্তর না, একটা দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় না? এটা ছোট হাতের এল লিখতে হবে, বড় উপশক্তি হাতের এল স্তর, না। এটা আমি ও ছোট হাতের এল সরি লিখছি, এটা খেয়াল করো। সরি অরবিটাল। হ্যাঁ, তোমরা এভাবে চিন্তা করতে পারো যে এনটা যদি একটা বিশাল একটা বিল্ডিং হয়, এলটা হচ্ছে ওই বিল্ডিং এর মধ্যে ছোট ছোট হচ্ছে ঘর, যে ঘরের মধ্যে ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে? এখন আমরা কিভাবে বুঝবো যে একটা বিল্ডিং এর মধ্যে কয়টা ঘর আছে? ওকে, তো এইটা বোঝার জন্য আমরা হচ্ছে এই থিওরিটা পড়বো, সেটা হচ্ছে এন এর মান যত হবে, ঠিক আছে, এল এর মান হবে হচ্ছে 0 পর্যন্ত। এই কথাটা কি আগামাথা কিছু বুঝলা নাকি মাথার উপর দিয়ে গেল, বলো? বুঝতে পারছি কাহিনীটা। বুঝলাম। আচ্ছা, যারা পড়ছো তারা একটু বুঝতে পারছো, আমি একটু তাও বুঝাই দিই উদাহরণ দিয়ে। যেমন ধরো, এন এর মান যখন 1, তখন আমরা এই কক্ষপথটা কি বলতেছি? কে, তাই না? হ্যালো, একটা নয়েজ আসতেছে। শোনো, এন এর মানটা যখন 1, তখন আমরা প্রধান কক্ষপথে বলতেছি কে। এবার আমি বের করব যে প্রথম কক্ষপথে কয়টা আমার হচ্ছে এরকম উপশক্তি স্তর থাকতে পারে, এটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর। মানে প্রধান শক্তি স্তরেরই আরো কয়টা ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে বলা হয় উপশক্তি স্তর। তো এটার জন্য আমি সূত্র বললাম যে এল এর মান হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত যত সংখ্যা হয়। তাহলে এখানে n এর মান হচ্ছে 1, তার মানে এল এর মান হওয়া পসিবল শুধুমাত্র হচ্ছে 0। এটা কি বুঝতে পারলা?
রেসপন্স করো। জি ভাইয়া। আবার হচ্ছে n এর মান যখন 2 হবে, n এর মান 2 মানে আমরা কোন শক্তি স্তরকে বুঝি? l কে। এল হ্যাঁ, এবার দেখি যে আমার দ্বিতীয় শক্তি স্তর মানে দ্বিতীয় যে প্রধান শক্তি স্তর তার মাঝখানে কতগুলো ছোট ছোট উপশক্তি স্তর আছে। তো আমি একটা সূত্র দিচ্ছি, দুটা। l এর মান হবে Oh my হচ্ছে God. 0 থেকে n - 1 পর্যন্ত। তার মানে এখানে l এর মান হওয়া পসিবল হচ্ছে 0 আর 1। 0 1 আচ্ছা, তাহলে বলো তো m এ কয়টা উপশক্তি স্তর আছে? 0 1 তিনটা। তিনটা না? 0 1 আর 2। হুম। আচ্ছা, তাহলে বলো তো n এ কয়টা আছে? 0 তিনটা হবে, চারটা হবে। 0 1 2 3। তার মানে কয়টা আছে? 4টা। 3 1 2 3 হিসেবে বাংলায় যেটা বলা আছে ওটাই হচ্ছে আসলে, ঠিক না? তো এদেরও নাম আছে, আমি নাম বলতেছি, ঠিক আছে? তো আপাতত এটা বলছো। তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই যে আমার প্রধান কক্ষপথ, এই প্রধান কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে? তুমি বলবা একটা, শুধুমাত্র 0। কেউ যদি প্রশ্ন করে যে এটা আমার দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে কয়টা প্রধান উপশক্তি স্তর আছে? তখন তুমি বললো 2টা, 0 আর 1। ঠিক আছে? এই সবকিছু তুমি এসতে বের করতে পারবে 0 থেকে n - 1 পর্যন্ত সবগুলা। বুঝতে পারছো এটুকু? পারছি ভাইয়া। ওকে, কার সমস্যা হলে বলো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো সবগুলাকে আমি এবার নাম্বার দিয়ে লিখছি 0 1 2 3। মানে জিনিসটা কেমন একটা বিদ ঘুরে লাগতেছে, আমি সবগুলো একটা নাম দিই। আচ্ছা, কি দিব? আবুল বাবুল? ওটা এস 1 এস এফ। ওকে, তো জিনিসটা কি বুঝলা? যখন আমার এল এর মান হয় 0, তখন যখন আমরা ওই 3 হবে উপশক্তিস্তরকে বলি হচ্ছে এফ। হ্যাঁ ঠিক নিচে আছে? 3 হবে। কোথায়? আচ্ছা এস সরি, দিয়ে হ্যাঁ, এস সমান নিচে সমান হবে এফ। 3। ওকে ওকে, থ্যাংক ইউ। তো নিচে হবে হচ্ছে 3। তো যখন আমার উপশক্তি স্তরের মান হয় 0, তখন আমরা ওটাকে বলি এফ। যখন আমার উপশক্তি স্তরের মান হয় 1, তখন আমরা ওটাকে বলি পি। যখন আমার উপশক্তি স্তরের মান হয় 2, তখন বলি ডি। যখন মান হয় 3, তখন আমরা বলি এফ। তাহলে বলো তো আমার যে প্রধান শক্তি স্তর মানে হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আমার মানে বুঝতে প্রশ্নটা পারছি হচ্ছে আমার যে কেটে কেটে আসছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি আবার রিপিট করছি, সমস্যা নেই। আমার প্রশ্নটা হচ্ছে আমার যে প্রথম প্রধান শক্তি স্তর মানে কে, এই শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর আছে? এস শুধু এস। এস, শুধু এস আছে না? কারণ এই যে ওকে, আচ্ছা, আমার যে দ্বিতীয় প্রধান কক্ষপথ এখানে কি কি, আমার যে দ্বিতীয় প্রধান কক্ষপথ এখানে কি কি উপশক্তি স্তর আছে? এসপি এস আর পি। এস আর পি। কারণ কি এখানে আসতে হচ্ছে আমার দুইটা, একটা আছে 0, একটা হচ্ছে 1। 0 জন্য আমি বলতে পারি একটা এস আছে, 1 এর জন্য বলতে পারি একটা পি আছে, তাই না? হ্যাঁ। সেম ভাবে এখানে আছে হচ্ছে আমার এস পি আর হচ্ছে ডি। আবার ডি। এখানে আছে হচ্ছে আমার এস পি ডি আর হচ্ছে এফ। তো যদি তোমাকে এখন প্রশ্ন করা হয় যে 4 নম্বর প্রধান কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, তুমি কি আনসার দিবা? 4টা। 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 কি কি নাম? এস পি ডি এফ। এস পি ডি আর হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কিন্তু কেমিস্ট্রি একটা নতুন একটা লেভেলে ঢুকলাম। এতদিন তোমরা বাচ্চাদের পড়া পড়ে আসতো যে আমার শুধুমাত্র প্রধান কক্ষপথ থাকতে পারে বৃত্তাকারের মতো, যেগুলোর নাম হচ্ছে কে এল এম এন। এখন তুমি জানলা যে না, ওই প্রধান কক্ষপথ গুলোরও আবার ভিন্ন ভিন্ন ঘর আছে। ওকে, তার বাচ্চা থেকো না। আচ্ছা, আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এবার হচ্ছে আমি একটু সবগুলো একটু গুছিয়ে লিখি। আমার যে প্রধান কক্ষপথ, প্রথম যে কক্ষপথ সেটা কি বলা হয়? কে। কে এর জন্য আমার হচ্ছে এন এর মান হচ্ছে 1। আর হচ্ছে এখানে আমার হচ্ছে 2টা উপশক্তি স্তর থাকে। 2টা না একটা? একটা কে। একটা ভাইয়া। একটা। তারা ঠিক করেছো না কেন কেউ? আমি তো বলছি আমি মাঝে মাঝে ভুল বলবো। সো এটা থাকে হচ্ছে শুধুমাত্র একটা, নাম 1 কি? এস 1s। ঠিক আছে, এটাকে আমি 1s কেন লিখতাম?
এখানে কারণ- তাই 1 দ্বারা বোঝানো হয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে সে কোন কক্ষপথে আছে এখন। আর পরেরটা দ্বারা বোঝানো হয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান উপশক্তি। কক্ষপথের কোন উপশক্তি স্তরে আছে। বুঝতে পারলে? লেখার নিয়মটা হচ্ছে এইটা, ফার্স্টে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখবা, তারপরে হচ্ছে উপশক্তি স্তর। আচ্ছা, এটা গেল হচ্ছে কে। এবার যখন হচ্ছে আমার এল আসলো, এল এর জন্য আমার এন এর মান কত? 2 সাবাস। বাকি সবাই কি ঘুমায় গেছো? না ভাই বেঁচে আছি। আচ্ছা, এল এর জন্য এন এর মান হচ্ছে 2। তাহলে এন এর মান যদি 2 হয়, তাহলে আমার কি কি উপশক্তি স্তর থাকতে পারে বলো তো? 1s সরি 1s মানুষ 2s আবার 1 1s বলছো কেন? আমি যখন 2s এলে গেছি, two তখন প্রধান কোণের সংখ্যা 2 হয়ে গেছে না? 2s 2s 2p তাহলে এটা হবে হচ্ছে 2s আর 2p। হ্যাঁ আগেরটা তাহলে বাদ। আচ্ছা, আরেকটা বাদ মানে বুঝলাম না, আরেকটা বাদ কেন যাবে? দেখো এখানে n এর মান হচ্ছে 2, মানে এই ক্ষেত্রে n বাদ এর মান যদি সেটা 2 বলছি। হয়, তাহলে আমি আছে বলছি ওদের হচ্ছে l এর মান হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। বুঝতে তার মানে পারছি হবে ভাইয়া। হচ্ছে 0 আর 1। ওকে, বুঝতে পারলে ভালো। এল গেল। আচ্ছা, এরপরে যদি আমি হচ্ছে এরপর কি আসে m, তাহলে m এর জন্য আমার n এর মান কত? 3s প্রধান কোণের সংখ্যা 3p মান কত? 3। 3s প্রধান কোণের সংখ্যা যদি 3 হয়, তাহলে হচ্ছে আমার সহকারী কোণের সংখ্যা কি কি হবে? 3s 3p 3d 3 হ্যাঁ, 3s 3p আর হচ্ছে 3d। হ্যাঁ আর তারপরে আসছে হচ্ছে আমার n। n এর জন্য প্রধান কোণের সংখ্যার মান হচ্ছে 4। 4 প্রধান কোণের সংখ্যা যদি 4 হয়, তাহলে এর মধ্যে 4টা ঘর থাকবে। কয়টা? 4টা। 4টা 4টা ঘর কি কি হবে? 4s 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 4p 4p 4d 4d আর হচ্ছে 4f। 4 তো আশা করছি সবাই এইটুকু পর্যন্ত সবাই মোটামুটি বুঝতে পারছো না সবাই? হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা, এবার আসি হচ্ছে ধারণ ক্ষমতা নিয়ে। যে আমার যে একটা, এই যে এটা একটা বড় একটা বিল্ডিং, এর মাঝখানে আমি দেখলাম মাত্র একটা ঘর আছে। আবার হচ্ছে দেখলাম এই যে এর একটা যদি বিল্ডিং হয়, এর মাঝখানে দেখলাম 2টা ঘর আছে। এই যদি একটা বিল্ডিং হয়, এবার দেখলাম হচ্ছে 3টা ঘর আছে। তো আমাকে তো জানা লাগবে আসলে কোন ঘরে কয়টা ইলেকট্রন ঢুকতে পারবে, তাই না? হুম এটা আচ্ছা, আবার আমরা গেল আটকে। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ বলো, কিছু বলছিলাম। মানে এটা আউফবাউয়ের সূত্র দিয়ে মানে বুঝতে পারবো। হ্যাঁ, এটা একটা আহ্বায়ক সূত্র না, আহ্বায়ক সূত্র আরেকটা আছে, আহ্বায়ক সূত্র এটা না। ঠিক আছে, n প্লাস ও আচ্ছা না এটা না। এটা তুমি ইলেকট্রন বিন্যাস 2n সময় আহ্বায়ক স্কয়ার পড়বা, পলি পড়বা। ঠিক আছে, হ্যাঁ। আপাতত এটা বোঝো যে কে এল এম এন এরা কি? এরা হচ্ছে আমার প্রধান শক্তি স্তর, তাই না? হ্যাঁ প্রধান শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা কিভাবে বুঝতে পারছিলাম? 2n স্কয়ার দ্বারা। হ্যাঁ তাহলে প্রথমটা কয়টা থাকবে? 2টা। তারপর এটা থাকবে হচ্ছে 18টা, তাই না? 8টা তারপর ভাই থাকবে, সরি 8টা 8টা, তারপর এটা থাকবে হচ্ছে 18টা। এভাবে থাকবে না? 18টা সেটা তারপর আমরা কিভাবে বের করতে 32টা পারি? 2n স্কয়ার দিয়ে। তারপর 32 হ্যাঁ, তারপর 32, এটা আমরা কি সূত্র দিয়ে বের করতে পারি? 2n স্কয়ার দিয়ে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমার একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে এটার জন্য একটা সূত্র আছে। টুয়েলভ প্লাস ওয়ান, কি বললাম? 12 প্লাস 1 2 ইনটু হবে 12 প্লাস ওয়ান, 2 ইন্টু এল 2 প্লাস ইনটু ওয়ান। হবে ঠিক হবে আছে, তোমরা ঠিক বুঝলাম না কি বলছো। 2 ইনটু 12 প্লাস 1 না, বইয়ে এটা দেওয়া আছে। আচ্ছা, 2 ইন্টু 12 প্লাস ওয়ান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি তোমার একটু ভুল করছি। হ্যাঁ আচ্ছা, আমি একটা নির্ণয় করে দেখি এস এ কয়টা থাকতে পারে বলো তো। হ্যাঁ ঠিক আছে, 2 ইন্টু 12 প্লাস ওয়ান, ঠিক আছে। মাউস পয়েন্টার পেয়ে গেলাম, এই তো। তো সূত্রটা হচ্ছে আমার 2 ইন্টু 12 প্লাস ওয়ান, ঠিক আছে। এখানে এলটা কি? এলটা হচ্ছে আমার সহকারী কোণের সংখ্যার মান। যেমন উদাহরণ যদি দিই, তাহলে যখন এফ
তখন এল এর মান কত? এস এর জন্য এল এর মান Yes. 0 না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, যদি এল এর মান 0 হয় হ্যাঁ এস এর জন্য, তাহলে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে একটু বের করো তো। জাস্ট এল এর মানটা তুমি এখানে বসাও, দুইটা। এই সূত্রে বসাও। দুইটা দুইটা না? হ্যাঁ। 2 into 0 plus 1 মানে হচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম 2 into 0 plus 1 বা হচ্ছে 2 into 1 সমান হচ্ছে 2। তার মানে এসি ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা। দেখি তাহলে পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে। পি এর জন্য আমার এল এর মানটা হচ্ছে 1, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে দুটো বের করো। 6টা। ছয়টা 6টা কেমনে আসলো? এই যে হবে 2 হ্যাঁ into 2 into 1 plus 3 into 2। 1, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে ডি। ডি এর জন্য আমার এল এর মান কত? 2। হ্যাঁ, তাহলে এটা দেখো 10টা এটা। এটাতে হবে 10টা হচ্ছে 10টা। আর এফ এর জন্য আমার হচ্ছে পরেরটা এল এর মানটা 14টা। হচ্ছে 3। হ্যাঁ, তাহলে পরেরটা হবে হচ্ছে 14টা। 14 তার মানে বুঝতে পারলা যে প্রধান কক্ষপথের মাঝখানে যে আমার মানে ছোট ছোট উপশক্তি স্তরগুলো আছে, এই প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে এটা কিন্তু বের করা যায়, হ্যাঁ ঠিক আছে? এবং তুমি যোগ করে দেখবা যে যোগফলটা কিন্তু হচ্ছে এর সমান হচ্ছে। যেমন দেখাই তোমাদেরকে, কে তে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? কে তে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে আমার 2টা, তাই না? হ্যাঁ yes, হ্যাঁ, দুইটা এবার দেখো এস এ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা। তার মানে কি দাঁড়ালো যে কে এর মাঝখানে মাত্র একটাই ঘর আছে, যে ঘরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা। দেখো মিলে যাচ্ছে না 2টা? হ্যাঁ আচ্ছা, আবার বলো তো এল এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুই তাহলে 2n স্কয়ার বের 8টা করো। হচ্ছে। 6 এল এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। 8টা। ওকে, 8টা আচ্ছা, এবার আমি চেক করে দেখি যে এল আসলে 8টা ইলেকট্রন থাকে কিনা। আমি দেখছি এল এর মাঝখানে আর 2টা ঘর আছে, একটা নাম হচ্ছে 2s আর একটা নাম হচ্ছে আর 2p। 2s এর ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, যেহেতু এটা s, আর 2p এস তে এ ইলেকট্রন থাকতে 2টা পারে আর হচ্ছে পি 6টা। এ 6টা। হ্যাঁ, তাহলে যোগ করলে কত 8টা। হচ্ছে? 8টা। 8টা তাহলে দেখো মিলে গেছে না? হ্যাঁ মিলে গেছে না? সেম ভাবে দেখো সবগুলা মিলবে। এম এ কয়টা থাকে? 18টা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার 3s থাকতে পারে হচ্ছে 2টা, 3p 3p তে তে কয়টা থাকতে 6টা পারে? 6টা, 3d তে থাকতে আর পারে হচ্ছে 10টা। সবগুলো যদি আমি যোগ করি, যোগফল হবে হচ্ছে আমার 18। দেখো মিলে গেছে। এম এর মাঝখানে আমার 3টা ঘর আছে, একটা থাকতে পারে 2টা, একটা থাকতে পারে 6টা, একটা থাকতে পারে 10টা। সব মিলে আমার হচ্ছে এম এর মানটা সমান। তারপরে দেখো এন এ থাকতে পারে কয়টা? 32টা। হ্যাঁ সেম ভাবে হিসাব করো, এস থাকতে পারে 2টা, পি এ থাকতে পারে 8টা 6টা, ডি এ থাকতে পারে 10টা, এখানে থাকতে পারে 14টা। সবগুলো যোগ করো, যোগফল অবশ্যই 32 আসবে। বুঝতে পারলা হ্যাঁ জিনিসটা? ওকে, বুঝছি ভাইয়া তো আজকের জন্য তোমাদের পড়া এইটুকুই, যে তোমরা হচ্ছে শক্তি স্তর উপশক্তি স্তর গুলো একটু ভালো মতো বোঝো। যদি ক্লাসের মধ্যে যদি কেউ বুঝতে না পারো, দরকার হলে আরেকবার রেকর্ডিংটা একটু রিভিউ করো, আমি রাতের মধ্যে আপলোড করে দিবনি, ঠিক আছে? আর বই তো আছেই। নেক্সট দিন কিন্তু আমরা এগুলা দিয়ে একটা পুরাপুরি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখবো, ঠিক আছে? তো আমরা একদিন ইলেকট্রন বিন্যাস এভাবে করে আসছি যে প্রথম কক্ষপথ যাবে 2টা, তার পরে কক্ষপথ যাবে 8টা, এইভাবে মানে অনেক সহজ ছিল। কিন্তু এখন কিন্তু আমরা এভাবে করবো না, এখন আমরা করবো হচ্ছে এস এ কয়টা যাবে, পি এ কয়টা যাবে, এভাবে হিসাব করে করে করবো, ঠিক আছে? তো এইটা করার আগে তোমাদের আগে এই ধারণাগুলো ক্লিয়ার হওয়া জরুরি। তো মোটামুটি সবাই একটু এগুলো রিভিউ করে আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে সকালের মধ্যে তোমাকে আমি হোমওয়ার্ক পোস্ট করে দিব ইনশাল্লাহ, ওই যে ম্যাথ গুলোর উপরে একটু 1 ঘন্টা টাইম নিয়ে হোমওয়ার্ক গুলো করে নিও। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।